আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় ব্যাকি স্টেজে এলএ নাইটের একটা সেগমেন্ট দিয়ে। বিষয়টা হলো আজকের স্ম্যাকডাউনে এলএ নাইট এবং সেইমাসের মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য একটা ম্যাচ হবার কথা ছিল, তবে সেইমাসের ইনজুরির কারণে সেইমাস আর এই ম্যাচের মধ্যে কম্পিট করতে পারবে না। তো এলএ নাইটকে প্রশ্ন করা হয় যে আজকের স্ম্যাকডাউনে তার অপোনেন্ট কে হবে, এ ব্যাপারে এলএ নাইট কিছু জানে কিনা। তো এলএ নাইট বলে যে আমার কাছে কোনো টেক্সট কোনো মেসেজ আসেনি, আমি জানি না আজকের স্ম্যাকডাউনে আমার অপোনেন্ট কে হবে। তো আজকের স্ম্যাকডাউনেও এলএ নাইটকে একজন মিষ্টি অপোনেন্টকে ফেস করতে হবে। তবে আমরা সকলেই জানি যে আজকের স্ম্যাকডাউনে এলএ নাইটের মিষ্টি অপোনেন্ট কে হবে। তবে দেখার বিষয় হলো এই মিষ্টি অপোনেন্টকে কোম্পানি কিভাবে প্রেজেন্ট করে। তো যাই হোক, এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয়। তবে আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে মেইন ইভেন্ট জে উসো, কারণ আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য রুসেভ এবং জে উসোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। 5 থেকে 7 মিনিটের একটা ম্যাচ ছিল, খুব একটা লম্বা ম্যাচ ছিল না। ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রুসেভ এই ম্যাচটা জেতার অনেক চেষ্টা করেছে, মাস্কা কিক, অ্যাকুলিট সবকিছু দিয়ে এখানে জে উসোকে হারানোর চেষ্টা করে রুসেভ। তবে শেষ পর্যন্ত জে উসো একটা স্পিয়ার এবং স্প্ল্যাশ হিট করে সে এই ম্যাচটা জিতে যায়, সে রুসেভকে হারিয়ে দেয়। সেমিফাইনালের জন্য জে উসো নিজেকে কোয়ালিফাই করে। আর এখানে আরো একটা বিষয়, জন সিনাকে নিয়ে কিন্তু মারাত্মক একটা আপডেট আছে, যেটা নিয়ে ভিডিও শেষের দিকে কথা বলবো। তো সবাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার, বিশেষ করে জন সিনার আপডেটটা কিন্তু কেউ মিস করবেন না। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে নিকলডিস এবং দ্য মিজকে দেখানো হয়। মিজ মূলত নিকলডিসকে রিকোয়েস্ট করে যে সেই মাস যেহেতু ইনজার্ড, সেই মাস যেহেতু এলএ নাইটের অপোনেন্ট হতে পারবে না, তো সেই মাসের জায়গায় আমি যেতে চাই, আমি এলএ নাইটের অপোনেন্ট হতে চাই, আমি জন সিনাকে ফেস করতে চাই, আমি জন সিনার লাস্ট অপোনেন্ট হতে চাই। তবে নিকলডিস এখানে মিজকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে দেখো, তুমি এর আগেও অপরচুনিটি পেয়েছিলে, তুমি আর সেকেন্ড টাইম অপরচুনিটি পাবে না। মিজ এখানে অনেক করে রিকোয়েস্ট করার পরেও নিকলডিস কিন্তু মিজের কোনো কথাই শোনে না, এবং নিকলডিসের সামনে যে বক্স রাখা ছিল সেই বক্সের ভিতর থেকে সে একটা নাম উঠায়। সেখানে কিন্তু অনেকগুলো সুপারস্টারের নাম ছিল। তো এখানে সেই নামটা ওপেন করার আগেই সেখানে R-Truth চলে আসে। R-Truth আসার পরে নিকলডিস R-Truth-এর সঙ্গে কথা বলতেছিল, এই ফাঁকে মিস কি করে যে নিকলডিসের হাতে যে নামটা ছিল সেটা নিজের কাছে নিয়ে নেয় এবং নিজের নামটা নিকলডিসের হাতে দিয়ে রাখে। তো সেখান থেকে যখন R-Truth চলে যায়, নিকলডিস যখন সেই নামটা ওপেন করে, তো সেই নামটা ওপেন করার আগেও কিন্তু মিস নিজের নামটা দিয়ে পরিবর্তন করে দিয়েছে। নিকলডিসের যেন কোনো সন্দেহ না হয়, এর জন্য কিন্তু সে আবারও বলে যে দেখো, আমাকে সুযোগ দাও, আমি এলএ নাইটের অপোনেন্ট হতে চাই। তবে এখানে নিকলডিস কিন্তু সেই নামটা ওপেন করে, আর যেহেতু অলরেডি মিস সেই নামটা পরিবর্তন করে দিয়েছে, তো সেখানে কিন্তু মিজের নামটাই ওঠে। তো এখানে নিকলডিস মিসকে জানিয়ে দেয় যে তুমি হবে এলএ নাইটের অপোনেন্ট। তো মিসটা অনেক খুশি হয়ে যায় এবং সে কিন্তু চালাকি করে একটা অপরচুনিটি নিয়ে নিয়েছে। তো আজকের স্ম্যাকডাউনে আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য এলএ নাইটের অপোনেন্ট হিসেবে মিজকেই দেখতে পাবো। এরপর ব্যাকি স্টেজে আরো একটা সেগমেন্ট দেখানো হয়, যে সেগমেন্টের মধ্যে ক্যাথিক্যালি ডেমিয়ান প্রিস্টের ইন্টারভিউ নিচ্ছিল। ডেমিয়ান প্রিস্টের চোখের যে ইনজুরিটা আছে সেখান থেকে ডেমিয়ান প্রিস্ট রিকভার হয়ে গিয়েছে, এই ব্যাপারটা নিয়ে কথা বলে। ডেমিয়ান প্রিস্ট অ্যালেস্টার ব্ল্যাকের ব্যাপারে কথা বলে। সেখানে জালিনা ভেগাও চলে আসে। জালিনা ভেগা এসে ডেমিয়ান প্রিস্টকে বলে যে একবার অ্যালেস্টার ব্ল্যাকের সঙ্গে পাঙ্গা নিয়ে তোমার কি অবস্থা হয়েছে, এরপর তুমি যদি আবারও অ্যালেস্টার ব্ল্যাকের সঙ্গে পাঙ্গা নাও তাহলে তোমার অবস্থা কিন্তু আরো খারাপ হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এরপর সেখানে রিয়া রেফলি চলে আসে। রিয়া রেফলি আসার পরে ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রেফলি একে অপরকে হাগ করে, এরকম একটা সেগমেন্ট। তবে এই সেগমেন্টের মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো ডেমিয়ান প্রিস্টের সঙ্গে অ্যালেস্টার ব্ল্যাকের যে ফিউডটা সেটা কিন্তু এখনো শেষ হয়নি, এই ফিউডটা কিন্তু এখনো কন্টিনিউ আছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে চেলসি গ্রিনের উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপে সেলিব্রেশন সেগমেন্ট দেখতে পাই, যেখানে আলবা ফায়ার এবং চেলসি গ্রিন দুজনেই রিং এর মধ্যে আসে। চেলসি গ্রিন বলে সে ডাব্লিউডাব্লিউ তে দ্বিতীয়বারের মতো উইমেন্স ইউএস চ্যাম্পিয়ন হয়েছে, সে ডাব্লিউডাব্লিউ হিস্ট্রিতে সব থেকে ডেঞ্জারাস ফিমেল চ্যাম্পিয়ন, এমনকি আমেরিকারও। এরপরে তার সেলিব্রেশনের একটা পার্ট হিসেবে সে এখানে ভেরি ভেরি এক্সপেন্সিভ পায়রো বাজার কথা বলে। তো সেখানে সে কাউন্টডাউনও করে, 5 4 3 2 1 এরকম করে সে কাউন্টডাউন করে। তবে 1 বলতে সেখানে পায়রো তো বাজে না,
তবে সেখানে মিউজিক হিট হয়ে যায় জেড কার্গেলের। সেখানে জেড কার্গেল চলে আসে। জেড কার্গেল আসার পরে সে শুরুতে আলফা ফায়ারকে একটা কিক করে চেলসি গ্রিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তার ড্রেসের জন্য সে সেখান থেকে পালাতে পারে না। জেড কার্গেল চেলসি গ্রিনকে ধরে ফেলে এবং জেডি হিট করে সেখান থেকে চলে যায় এবং যাবার সময় সেখানে কিন্তু সব পায়রোগুলো বাজে। তো চেলসি গ্রিনের সময় পায়রো বাজে না এবং জেড কার্গেল মেরে যখন চলে যাচ্ছিল সেখানে পায়রোগুলো বাজে। তো এটা দেখেও কিন্তু চেলসি গ্রিন অনেক বেশি বিরক্ত ছিল। তো এরকম ভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ করা হয়েছে। এরপর ব্যাক স্টেজে উইমেন্স ওয়ার গেম ম্যাচের ফেস্ট টিমের একটা সেগমেন্ট দেখানো হয়। তেমন ইম্পর্টেন্ট কোনো সেগমেন্ট ছিল না, যেহেতু আজকের স্ম্যাকডাউনে উইমেন্স ওয়ার গেম ম্যাচের একটা অ্যাডভান্টেজ ম্যাচ হবে। তো ফেস্ট টিমের মধ্যে থেকে শার্লেট ফ্লেয়ার সেই ম্যাচের মধ্যে কম্পিট করবে, জাস্ট এটা এই সেগমেন্টের মধ্যে কনফার্ম করা হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য এলএ নাইট এবং দ্য মিজের মধ্যে ম্যাচ দেখতে পাই। আবারও বলতেছি, এই ম্যাচটা মূলত এলএ নাইট এবং সেই মাসের মধ্যে হবার কথা ছিল, তবে সেই মাসের ইনজুরির কারণে এখানে কিন্তু মিজ এসেছে। আর মিজ কিভাবে এসেছে সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও শুরুর দিকে কথা বলেছি। তো যাই হোক, এলএ নাইট এবং মিজের মধ্যে এই ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। এই ম্যাচের মধ্যে কিন্তু দুজনেই ভালো পারফর্ম করেছে, তবে এই ম্যাচের মধ্যে মিজের পারফরমেন্স কিন্তু একটু বেশি ভালো ছিল, কারণ এই ম্যাচের মধ্যে মিজ কিন্তু দ্বিতীয়বারের মতো অপরচুনিটি পেয়েছে এই টুর্নামেন্টটা জেতার। তো সে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করে সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এলএ নাইটকে এই ম্যাচের মধ্যে হারানোর জন্য এবং এই ম্যাচটা জেতার জন্য। এই ম্যাচের মধ্যে সে শেষের দিকে চিটিংও করে, তবে রেফারি কিন্তু সেটা ধরে ফেলে এবং এরপরে এলএ নাইট একটা বিএফটি হিট করে মিজকে, সে মিজকে পিন করে এবং সে এই ম্যাচটা জিতে নেয়। তো সেমিফাইনালের জন্য কিন্তু এলএ নাইট নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। তো সম্ভবত আমরা আগামী সপ্তাহে জেউসো এবং এলএ নাইটের মধ্যে সেমিফাইনালের জন্য ম্যাচ দেখতে পাবো। দেখা যাক সেই ম্যাচের মধ্যে এলএ নাইট নাকি জেউসো কাকে জেতানো হয়। এরপর ব্যাক স্টেজে উইমেন্স ওয়ার গেম ম্যাচের হিল টিমের একটা সেগমেন্ট দেখানো হয়। যেহেতু আজকের স্ম্যাকডাউনে উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ হবে, যেহেতু ফেস্ট টিম থেকে শার্লেট ফ্লেয়ারকে কনফার্ম করা হয়েছে, তো এই সেগমেন্টের মধ্যে মূলত হিল টিম থেকে আসকাকে কনফার্ম করা হয়। আসকা এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে আমরা আজকের স্ম্যাকডাউনে উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ দেখতে পাবো। এই সেগমেন্টের মধ্যে মূলত এটাই কনফার্ম করা হয়েছে। এরপর অবশ্য আরো একটা সেগমেন্ট দেখানো হয় থমাসো চ্যাম্পা এবং ইলিয়া ড্রাগনআপের মধ্যে। ওই তাদের মধ্যে যেমনটা চলতেছে, ইলিয়া ড্রাগনআপ অপরচুনিটি দিবে না, তবে থমাসো চ্যাম্পা কিন্তু বারবার অপরচুনিটি চাইতেছে, এরকম টাইপের। তেমন ইম্পর্টেন্ট কিছুই কিন্তু ছিল না। এরপর আমরা ফাইনালি উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ দেখতে পাই। শার্লেট ফ্লেয়ার এবং আসকার মধ্যে এভারেজ টাইপের একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে, তবে শেষ পর্যন্ত শার্লেট ফ্লেয়ার আসকাকে এই ম্যাচের মধ্যে হারায় এবং উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ পেয়ে যায় ফেস্ট টিম, যেই অ্যাডভান্টেজ ম্যাচের ভিক্টরি এনে দেয় শার্লেট ফ্লেয়ার। এরপর আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে এমএফটি এবং টিম স্যামি জেইনের মধ্যে একটা ট্র্যাডিশনাল সার্ভাইভাল সিরিজ এলিমিনেশন ম্যাচ হয়, যেখানে প্রথমে আসে এমএফটি, এরপরে এমসিএমজি, রে ফিনিক্স, শিনস্কে নাকামুরা এবং স্যামি জেইন দুই টিমই রিং এর মধ্যে আসে। দুই টিমের মধ্যে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ভালো একটা ম্যাচ ছিল, তবে সত্যি কথা বলতে এই ম্যাচটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। হতে পারে এই ম্যাচের রেজাল্টটা আগে থেকেই জানতাম, হতে পারে যে আজকের স্ম্যাকডাউনের শোটা আগে থেকে রেকর্ড করা ছিল, এর জন্য আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে যে কারণে হোক না কেন, ওভারঅল এই ম্যাচটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। যাই হোক, এই ম্যাচের মধ্যে কে কাকে এলিমিনেট করেছে এবার সেই বিষয়টা জানিয়ে দিই। তো এই ম্যাচের মধ্যে প্রথমে এলিমিনেট হয় জেসি মেটিও, যাকে এলিমিনেট করে এমসিএমজি দুজনে মিলেই বলা যায়। এরপরে শিনস্কে নাকামুরা এলিমিনেট হয়, যাকে টামাটোঙ্গা এলিমিনেট করে। টোঙ্গা লোয়া এলিমিনেট হয়, যাকে রেফিনিক্স এলিমিনেট করে। ঠালাটোঙ্গা এমসিএমজি দুজনকেই এলিমিনেট করে, মানে ক্রিস সেভেন এবং অ্যালেক্স শেলি দুজনকেই এলিমিনেট করে। এরপরে রেফিনিক্স এলিমিনেট হয়, যাকে টামাটোঙ্গা এলিমিনেট করে। টামাটোঙ্গা এলিমিনেট হয়, যাকে স্যামি জেইন এলিমিনেট করে এবং ঠালাটোঙ্গা তাকেও কিন্তু স্যামি জেইন এলিমিনেট করে। শেষ পর্যন্ত থেকে যায় স্যামি জেইন এবং সোলো সিকাওয়া, দুজনের মধ্যে অল্প একটু ফাইট হয়, তবে শেষ পর্যন্ত সোলো সিকাওয়া স্যামি জেইনকে একটা সামওয়ান স্পাইক হিট করে স্যামি জেইনকে এলিমিনেট করে এবং সে এই ম্যাচটা জিতে যায়। তো এমএফটি কিন্তু টিম স্যামি জেইনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা শকিং জিনিস ঘটে যায়, যেটা শকিং নেই, কারণ এটা আমরা আগে থেকেই জানতাম। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে ওয়ার 6 চলে আসে। তো আঙ্কেল হাউডি এসে সোলো সিকাওয়াকে একটা সিস্টার অ্যাবিগেল হিট করে, আর এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে।
এবার আসি জন সিনার সেই আপডেটের ব্যাপারে, যেটার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম। তো বিষয়টা হলো, গতকালকেই কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম, যেখানে পল হেইম্যান কিন্তু বলেছিল যে সার্ভাইভাল সিরিজে জন সিনার যে ম্যাচটা হবে সেই ম্যাচের মধ্যে জন সিনা কিন্তু অসাধারণ লেভেলে পারফর্ম করবে। জন সিনার ক্যারিয়ারের সব থেকে বেস্ট ম্যাচ কিন্তু সার্ভাইভাল সিরিজে আমরা দেখতে পেতে যাচ্ছি। তবে এটাই কিন্তু মূল আপডেট নয়, রিসেন্টলি কিন্তু এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া গিয়েছে। তো বলা হচ্ছে ডমিনিক মিস্টিরিও এবং জন সিনার মধ্যে আইসি চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচ হবে সেই ম্যাচটা তো ভালো হবেই, তবে সেই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিও কিন্তু জন সিনাকে হারাবে, জন সিনা কিন্তু সেই ম্যাচটা হেরে যাবে এবং এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা জন সিনার আরো একটা ম্যাচ দেখতে পাবো, মানে জন সিনা কিন্তু মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে অ্যাড হয়ে যাবে। সার্ভাইভাল সিরিজে জন সিনা কিন্তু ডাবল ডিউটি করবে। পল হেইম্যান কিন্তু এই বিষয়টাও বলেছিল যে 2025 সালের মেন্স ওয়ার গেম ম্যাচটা কিন্তু সব থেকে বিগেস্ট মেন্স ওয়ার গেম ম্যাচ হতে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে এরকম ম্যাচ কিন্তু আমরা কখনোই দেখতে পাইনি। তো ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে যতগুলো ওয়ার গেমস ম্যাচ হয়েছে তার মধ্যে 2025 সালের ওয়ার গেমস ম্যাচ কিন্তু সব থেকে বেস্ট হতে যাচ্ছে। তো যেহেতু এটা সব থেকে বেস্ট ম্যাচ হবে, তো সেই ম্যাচের অংশ যদি জন সিনা হয় তাহলে অবভিয়াসলি কিন্তু জন সিনা বেস্ট একটা ম্যাচের পার্ট হয়ে গেল, জন সিনা কিন্তু বেস্ট একটা ম্যাচ ডেলিভার করলো। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে জন সিনা কিন্তু সার্ভাইভাল সিরিজে ডাবল ডিউটি করবে, ডমিনিক মিস্টিরিওর সঙ্গে তার ম্যাচটা তো হবেই এবং একই সঙ্গে সে কিন্তু মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে জন সিনা এই ম্যাচের মধ্যে কিভাবে অ্যাড হবে। তো জন সিনা এই ম্যাচের মধ্যে কিভাবে অ্যাড হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, এর আগেও কিন্তু এরকম অনেকগুলো আপডেট পাওয়া গিয়েছিল। তো জন সিনা কিভাবে মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে আসতে পারে, তো সহজ একটা উপায়, জিমি উসো আছে, জিমি উসোকে সরিয়ে দাও, জন সিনাকে এই ম্যাচের মধ্যে নিয়ে আসো। তো আপনাদের কি মনে হয় যে জন সিনা কি আগামীকালকে মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে থাকবে? আপনাদের মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।